বেঁধেছি বীণা গান শোনাবো তোমায় আজ রাতে রাতে বেঁধেছি বীণা গান শোনাবো তোমায়। এটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সায়ন্তনী। সায়ন্তনী মানে সুর, সেটাই আমি বলবো। সায়ন্তনী, কেমন আছো বলো? আজকে দাঁড়িয়ে কেমন আছো? খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি, না হলে কি আর তোমার সঙ্গে ৭ সমুদ্র ১৩ নদী পার পেরিয়ে আজকে আমি দেখা করতে আসতে পারি? সেই হ্যাঁ, আর মানে ল্যান্সডাউন থেকে আজকে শালকিয়ায় চলে এসেছি আমি। তোমাকে একটা প্রশ্ন, হ্যাঁ, নিশ্চয়ই। কেমন ছিল জার্নিটা? জার্নিটা তো ভীষণ সুন্দর ছিল, কিন্তু শুধু সুন্দর না, মানে মানে অনেক হার্ডেলসও ছিল আমাদের ওখানে। যারা আমরা পার্টিসিপেন্টরা ছিলাম, প্রত্যেকে খুব পরিশ্রম করেছি আমরা। মানে দর্শকরা শুধু তো টিভিতে ওই এপিসোডটা আমাদের দেখছে, তার বিহাইন্ড দ্য সিন অতটা সহজ ছিল না। তো আমরা অনেক কষ্ট করেছি, তাই হয়তো আজকে দর্শকদের এত ভালোবাসা পাচ্ছি। আমাদের সাধারণ মানুষের রিয়ালিটি শো নিয়ে একটা প্রশ্ন থাকে, সেখানে রিয়ালিটি কতটা? যারা সেই জায়গাটা পারফর্ম করে, সেই জায়গাটার সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত থাকে, তারা একমাত্র জানে যে কি হচ্ছে কি হচ্ছে না, কি হতে পারে কি হতো বা কিছু। তো তোমারও সেটা আগে কি ধারণা ছিল, আজকে ডেটে দাঁড়িয়ে তোমার কি ধারণা? আমার মানে যদি আমি না যেতাম, তো আগে যেটা ভাবতাম একটা রিয়ালিটি শো নিয়ে, আমার এটা নিয়ে অন্তত ১৫-১৬ বার অডিশনের পর আমি গিয়ে ক্রস করলাম। জি বাংলা সারেগামাপার অডিশন ক্রস করে আমি মেন মঞ্চে গিয়ে দাঁড়াতে পারলাম। রিয়ালিটি শো যাওয়ার আগে আমি অলরেডি ১৫-১৬ বার অডিশন দিয়েছি, তো এবারে গিয়ে সেটাকে আমি ক্রস করে মেন মঞ্চে গিয়ে দাঁড়াতে পেরেছি। তো তার আগে আমিও ভাবতাম যে না না ঠিক আছে, লাস্টের দিকে তো হাল ছেড়ে দিয়েছি, যে বা কিছু বা যারা গিয়ে ওই মঞ্চে দাঁড়ায় বা তারা যে কতটা পরিশ্রম করে, বা মানে আমি এখন তাদেরকে যে চোখে দেখি, তাদেরকে যতটা রেসপেক্ট করি, আমি হয়তো অত বুঝতে পারতাম না। আমিও নিজে ভাবতাম যে আমিও তো গান তুলছি, আমি কেন পারছি না যেতে। সেই পরিশ্রমটা হয়তো আমার মধ্যে ছিল না। কিন্তু এবার আমাদের ডিআরআর স্টুডিওতে যেখানে শুট হয় মেনলি সারেগাপা, সেটা একটা লাল গেট আছে। আমরা সবাই বলতাম ওই লাল গেটটা না ক্রস করলে বুঝতে পারবে না কেউ যে আদতে কি হয়। তো রিয়ালিটি শোতে আমাদের যখন এই যে রিয়ালিটির যে কথাটা আসছে, আমাদের প্রচুর রিহার্সাল গ্রুমিং তো হতোই। তার থেকে বড় কথা, আমাদের ওই যে আহ, যখন গান গান গাওয়ার আগে আমাদের একটুখানি দেখে নিতে হতো, যে একটুখানি হ্যাঁ একটু হ্যালো বলে নাও, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। এবার যখন আমাদের অভিজিৎ স্যার যখন অ্যাকশন বলবে, তারপরে তুমি শুনতে পাও না পাও, তোমার গলা ধরে গেছে, কাশি উঠছে, কিছু হচ্ছে, ম্যাটারই করে না, তোমায় পুরো এক টেকে গানটা নামাতে হবে। যদি তুমি না পারো, আমাদের এই ট্রেনিংটা দেওয়া হয়েছিল বা বলা হয়েছিল স্ট্রিক্টলি, যদি অ্যাকশন বলার পরে তোমার কোনো অসুবিধা হয় বা তুমি থামিয়ে দাও বা কিছু করে, তোমাকে তৎক্ষণাৎ ওখান থেকে কিন্তু শো থেকে বের করে দেওয়া হবে। ওই জন্য পুরো এই যে দর্শকরা যে গানটা দেখেন, সেটা হচ্ছে আমাদের অ্যাকশনের পরে যেটুকু গাই আমরা, তার আগে অসুবিধা হচ্ছে তুমি বলে নাও যে আমি শুনতে পাচ্ছি না, আমার কষ্ট হচ্ছে, আমি জল খাবো বা কিছু। কিন্তু তারপরে যেটা দেখে, সেটা পুরো রিয়েলি দেখে আমরা সত্যিই গাই। সেখানে যা ভুল ত্রুটি দর্শক যা হয়, সেটা আমাদের জাজেসরা ঠিক করিয়ে দেন। তো এটা আর কি। জাজেসদের কথা তুমি বললে, ৯ জন বিচারক ছিল এই প্রথমবার নবরত্ন। হ্যাঁ, তো নবরত্নর কাছ থেকে কি শিখলে? নবরত্ন জাজ আমরা যখন মানে আরেকটা প্রশ্ন, সবসময় ভয় পেতে কাউকে? ভয় তো আমি দুটোই বলছি, বলো। হ্যাঁ ভয় তো হচ্ছে, আমি খুব ভীতু মানুষ, বারবার বলেছি আমি অডিশন দিতে খুব ভয় পাই, কারণ আমি কোনোবারই পেতাম না চান্স, তাই অডিশন দিতে ভয় পেতাম। এবারে যেহেতু একটু অন্যরকম ভাবে আমার অডিশনটা দেওয়া হয়েছে, কারণ আমার নিজের এতবার হেরে গিয়ে না আমার ইচ্ছা করেনি আর যে আমি যে আবার যাব, আবার তো আমি হেরেই আসবো, কোনো চিন্তা নেই ভাই, গেয়ে দাও এটা। এবার ওই জন্য আমরা সবাই জানি যে শান্তনু স্যার খুব স্ট্রিক্ট, ওনার জাজমেন্ট সবসময় খুব, উনি সকলকে একটু কম মার্কস দেন বা খুব ভালো কিছু বলেন না, বা খুব মানে পার্টিকুলার দোষটা উনি ধরিয়ে দেন, ঠিক কি হচ্ছে সমস্যাটা। তো আমার আমার ঠাকুমারও খুব ইচ্ছে ছিল যে আমি ওনার সামনে গাই। হ্যাঁ, এবার এখানে শান্তনু স্যার তো আছেই, তার সাথে আরো ৮ জন গুণী জাজেস রয়েছে। তো আমিও কখনো চাইতাম না যে শান্তনু স্যার আমার গানটাও শুনুক, শুনে ওনার কানের মানে থ্রু
উনি শুনে যা যা বলবে সেগুলো একটা স্ক্যান হয়ে বেরিয়ে যাবে আমার ভুল ত্রুটিগুলো। ওই জন্য যখন প্রথম আমি অডিশনে গাই মেন মঞ্চে, তো উনি উঠে এসেছিলেন, জিৎ স্যার উঠে এসেছিলেন, তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর পুরো জার্নিতে শান্তনু স্যারের থেকে অনেক কিছু শিখেছি, মানে উচ্চারণ পার্টিকুলারলি কিভাবে প্রোনাউন্স, আমরা তো বাঙালি, তো আমরা হিন্দি উচ্চারণ কিভাবে করতে পারছি না, ফ ভ, তো এগুলো আর কি খুব হেল্প করেছেন প্রত্যেক জাজেস। আর ভয় ভয় কাকে পেতে? ভয় সব থেকে শান্তনু স্যার, হ্যাঁ, এইটা সবাই বলে। শান্তনু স্যার সব থেকে বেশি ভয়। এর তারপরেও শান্তনু স্যারকে ভয় পাওয়ার পরেও আমার গানটা যখন হয়ে যেত, সব জাজেসকে তো বলতে দিতেন না, ধরো হার্ডলি 4 জনকে বলতে দিলেন। আমি খুব চাইতাম যেন শান্তনু স্যার বলে, তাতে আমি বুঝতে পারবো যে কোনটা, মানে ওনার কানে কোনটা লেগেছে, এটা আমি খুব চাইতাম। বেশ। প্রথম চান্স পাওয়া এটা, মানে এই যে তুমি বললে অনেকবার বাধা হওয়া হ্যাঁ না না হওয়া, তো প্রথমবার যখন চান্সটা পেলে কিরম ব্যাপার রিয়াকশন ছিল প্রথমে? আমি মানে অডিশন দিয়েছি অনেকবার ধরে, আমার পরিবার সকলে চাইতো আমি একবার ওই মঞ্চে গিয়ে দাঁড়াই। আমি দেখতে পেতাম যে মানে ওই চোখগুলো দেখলে বোঝা যায় তো বারবার আমি হেরে আসছি, সেখানে ওদের কষ্ট হচ্ছে, আমাকে বুঝতে দিচ্ছে না। এবার যখন আমি জিতেছি বা মঞ্চে দাঁড়িয়ে যখন প্রথম হলো, একটা গোল্ডেন শাওয়ার হচ্ছে, আমি অডিশন ক্রস করে মানে সিলেক্ট হতে পেরেছি, আমার থেকে ওরা অনেক বেশি খুশি ছিল। ওই মুহূর্তে দাঁড়িয়ে না আমি ব্ল্যাঙ্ক, মানে আমি যে একটা নাচবো বা খুব খুশি হব, মানে আমি বুঝতে পারছি না, আমি পুরো ব্ল্যাঙ্ক দাঁড়িয়ে রয়েছি, মঞ্চে জাজেসরা রয়েছেন। ভালো লাগা তো অবশ্যই লেগেছে, অনেকটা ভালো লাগা লেগেছে, পুরো জার্নিটা একটা স্বপ্নের মতো, আমার দারুণ লেগেছে। গান শেখা শুরু কবে থেকে তোমার, মানে গানের চর্চা শুরু? একদম ছোট থেকে আমার মানে আমরা সবাই জানি যে একটা বাঙালি পরিবারে হারমোনিয়াম তো থাকবে, ছোটবেলা থেকে নাচ গান বাচ্চাকে শেখানো হয়। এবার সেরমই আমার হারমোনিয়াম, আমার মায়ের হারমোনিয়াম ছিল, এবং সেখান থেকে আমি শেখা শুরু করি। আমার বাবা খুব ভালো গান হ্যাঁ, আমার বাবা স্টিল খুব ভালো গান গায়। এবার সেই সূত্রে, এটা তো অনেক বাবার তরফের, বাবা ভালো গান গায়, কিন্তু হারমোনিয়াম মানে মেন গানটা শেখা শুরু করে হাতে করে মায়ের কাছে। মা আমাকে হারমোনিয়ামে ওই স্টিকার লিখে সা রে গা মা লিখে দিত, আমি গান করতাম। তারপরে আমার প্রথম গুরু হচ্ছেন শ্রী গৌতম বর্ধন, ওনার কাছে আমি প্রথম শুরু করি, আমাদের মানে গান শেখা প্রথম আমার শুরু হয়। তারপর আমি বলে যাচ্ছি আমার মানে শেখার যেহেতু পর্বটা চলছে, তারপরে আমি শিখি হচ্ছেন শ্রদ্ধেয় জয়ন্ত সরকারের কাছে আমার গান শেখা শুরু হয়। দেন আমি আমার যিনি এখন মানে আমি যার কাছে শিখছি, টুনাই দেবাশিস গাঙ্গুলি, উনি একজন মিউজিক ডিরেক্টর। হ্যাঁ, টুনাইদা বলে পরিচিত উনি বেশি। তো ওনার কাছে আমি এখনো ওনার কাছে মানে 10-12 বছর হলো শিখছি। আর আমি রিসেন্টলি ক্লাসিক্যালও শিখছি, জোজো দাদা মানে সীমান্ত সরকার, যিনি জয়ন্ত সরকারের ছেলে, ললিত কলায়, তার কাছে শিখছি। পার্টিকুলারলি এই জার্নিতে টুনাই স্যারের কথা এই জন্য আমি বারবার বলছি, কারণ আমি দুজনের কথা খুব মন দিয়ে শুনি। একটা আমার পরিবার, আর একটা হচ্ছে আমার গুরু টুনাই দেবাশিস গাঙ্গুলি। উনি আমার, ওনার বাড়িটা আমার আরেকটা সেকেন্ড হোম। ওনার বাড়িতে যেহেতু স্টুডিও আছে, আমি গিয়ে স্টুডিওর কাজও শিখছি, করছি। উনি জুবিনের হ্যাঁ খুব হ্যাঁ, ভালো। উনি জুবিন, ওনার বন্ধু, আর জুবিন গার্গের অনেক কাজও করেছিলেন একদম, ওনার। একদম। তো সেই সূত্রে না, এবার স্যার, আমি আমি স্যারের কাছে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আমি না যাবো না, আমি পারবো না। এবার তখন স্যার বলেছিল যে ওকে লাস্ট ট্রাই, চলো না দেখা যাক কিছু। তো অনেক আমি যে গানকে শ্রদ্ধা করতে শিখেছি, বা আমি বিশ্বাস করি যে পরিশ্রমী মানুষ সবকিছু করে দেখাতে পারে, সেটার একটা ইন্সপিরেশন আমার স্যার। একটা প্রশ্ন কিন্তু আসছেই সায়ন্তনী তোমার কাছে, যে জয়ের মুখ দেখতে দেখতেও না দেখা, কিন্তু তুমি মানে চতুর্থ অবভিয়াসলি, আর সেই কারণেই আমার তোমার কাছে আসা, সেই অনুভূতিটা তো খুব একটা ভালো থাকে না, তো তোমার কি মনে হয়েছিল? আমি এবার একদম প্রথম দিন থেকে আমি তো কখনো ভাবিনি যে আমি সিলেক্ট হব। তো আমি সিলেক্ট হয়ে গেছি, তারপরে না মানে সিলেক্ট হওয়ার পর থেকে আমি প্রচন্ড চেষ্টা করেছি আমার 200% দিয়ে, যে আমার একটা স্বপ্নের মঞ্চ, আমার পরিবারের স্বপ্নের মঞ্চ, আমি না ফাঁকি দেব না। আমি আমার 200% দিয়ে চেষ্টা করবো প্রত্যেকটা গান যতটা ভালো পারি গাওয়ার। আমার কোনো জায়গায় এমন আমি কোনো ফাঁক রাখিনি যেটা দিয়ে আমি মানে কোনো ফাঁকিবাজি বা কিছু। তো সব রকম চেষ্টা করেছি। তারপরেও আমি মানে আমি মনে করি না যে আমরা যে মানে আমাদের যে পুরস্কার দেওয়া হয়েছে, বা যে পজিশনটা পেয়েছে, সেটা ঈশ্বর দিয়েছে। কারণ আমাদের ডিরেক্টর রয়েছেন অভিজিৎ স্যার, তার ওপরেও হচ্ছে আমাদের ঈশ্বর। তো হয়তো আমার পরিশ্রমের থেকে বেশি আয়ুষ গীতশ্রী সৃজনের ছিল, কোথাও আমার খামতি ছিল নিশ্চয়ই। তো আমি একদম আমার যে
দিয়েছেন আমাকে, যে গুরুত্বটা, যে সম্মান দিয়েছে, আমি সেটাকে স্বীকার করি। দর্শক চায় যে এখন আমার হয়ে কথা বলছেন বা আমার পাশে আছেন, আমি তার জন্য অনেক কৃতজ্ঞ তাদের কাছে। আমি নিশ্চয়ই এত বড় চলার পথ কোথাও না কোথাও নিশ্চয়ই জিতে যাব। নিশ্চয়ই। আর প্রতিযোগিতার মঞ্চ মানে কিন্তু সবাই প্রতিযোগী, তা সে তোমার বন্ধু হোক হ্যাঁ, একদম। বা পাশের বাড়ির কেউ তোমার পাশে Right, দাঁড়িয়ে তোমার right. সঙ্গে গান হ্যাঁ। করুক প্রতিযোগিতায়, তো কাকে সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বী মনে করতে? এই আমাদের এই মানে যেটা আমাদের ব্যাচটা না, এই ব্যাচটা না দারুণ একটা ব্যাচ। যেরকম আমাদের বন্ডিংটা ভাবা যাচ্ছে না, সেরকম গান তো প্রত্যেকে তুখর গাইছে। এরকম করতাম, মানে ধরো আয়ুষ গাইলো তো, দুর্ধর্ষ গাইলো কিছু একটা। এবার সেটা দেখে না যে ও ঠিক আছে, বা আমার ভয় লাগবে, আমি না আরো ইন্সপায়ার হতাম যে ওকে এটা পারফরমেন্স, ওকে এটা হচ্ছে, আমাকে এটাকে টপকে এবার গাইতে হবে। তখন আর ছোটা ভাই ঠাই কিছু না। বা গীতশ্রী আমার অনেক কাছের ছিল, কারণ ওর সাথেই আমি লাস্টে অনেকটা সময় কাটিয়েছিলাম। তো ও যখন ও গাইছে বা কিছু গাইছে, আমরা সবসময় চেষ্টা করতাম, আমরা বন্ধু, আমরা দিদি বোন সব ঠিক আছে, মঞ্চে আমরা কেউ কাউকে ছেড়ে কথা কোনোদিনও বলিনি। তো প্রত্যেকে ছিল। আমার আমার পার্টিকুলারলি প্রমির গান অসম্ভব পছন্দের। আচ্ছা। আমি একটু বায়াসড বলতে পারো প্রমির প্রতি। আমার ওর কণ্ঠস্বর সবকিছু খুব পছন্দের। তো লড়াইটা কোথাও একটা প্রমির সাথে থাকতোই না আমার, যে কারণ একটা বায়াসনেস ছিল কোথাও একটা। আর বাকি সবাই প্রতিদ্বন্দ্বী তো প্রত্যেকেই, প্রত্যেকের হ্যাঁ। হয়েই লড়তাম। প্রত্যেকে কোনো না কোনো সময় কেউ ভালো গেয়ে দিচ্ছে, আমাকে তাকে হুম। বিট করতে হবে, এরকম একটা এ তো ছিল। একদম। আর এর পরে কি প্ল্যান রয়েছে? গান নিয়েই অবশ্যই প্ল্যান। মানে আমি বলে দিলাম, আমি উত্তর দিয়ে দিলাম। কিন্তু কি আরো ইচ্ছে রয়েছে? অবশ্যই আমার ইচ্ছে আছে তো গান নিয়েই এগোনোর। এবার আমি চাইবো যে এতদিন আমার যে দর্শকেরা গান শুনেছেন এই মঞ্চে, আ কারোর অন্য মানে কখনো লতাজি, আশাজির গান গাইছি, আমি অ্যাটেম্প্ট করছি বা কিছু। এবার আমি চাইবো যে প্রত্যেকটা শিল্পীর তো নিজস্ব সত্তা থাকে। তো আমার নিজের পরিচয়, আমার নিজের গান হোক। আমি বেশ কিছু ভালো বাংলা গান এবং কিছু অরিজিনাল গান মানুষকে শোনাতে চাই। তারা যদি আমার পাশে থাকে। আপাতত তো সকলে এতভাবে সোচ্চার, এরমভাবে আমার পাশে সকলে, আমি খুব খুশি যে সকলে আমার পাশে আছেন। আমি কোথাও ভেবেছিলাম হয়তো তাদের দুঃখ দিয়েছি, যে আমি, অনেকে আমাকে ভেবেছিল তো যে, "শান্তনু তোমায় জিততে হবে।" কিন্তু কোথাও মনে হচ্ছে জিতে গেছি। তো আমি তাদেরকে বাংলা গান, ভালো গান শোনাতে চাই। এটুকুই এর পরের প্ল্যানিং। আমি কাজ করছি তার উপরে। নতুন কিছু কাজ আসছে। তো আপাতত ইটিভি ভারতের দর্শককে একটা গান শোনানো হোক। ওকে, নিশ্চয়ই। চলো। হুম, হুম, আ আ আ বেঁধেছি বীণা, গান শোনাবো তোমায়, আজ রাতে বেঁধেছি বীণা, গান শোনাবো তোমায়, আজ রাতে রাতে বেঁধেছি বীণা, গান শোনাবো তোমায়, আজ রাতে রাগিনী ধীরে ধীরে বাজিবে তানপুরাতে, রাগিনী ধীরে ধীরে বাজিবে তানপুরাতে, বেঁধেছি বীণা, গান শোনাবো তোমায়, আজ রাতে। वक्रतुण्ड महाकाय, सूर्यकोटि समप्रभा, निर्विघ्नं कुरु मे देव, सर्वकार्येषु सर्वदा।
देवा श्री गणेशा देवा श्री गणेशा देवा श्री गणेशा देवा श्री गणेशा ज्वाला से जलती है आंखों में जिसके भी दिल में तेरा नाम है ज्वाला से जलती है आंखों में जिसके भी दिल में तेरा नाम है हो धरती अंबर सितारे जिसकी रखवारी यारे करता साया तेरा है देवा श्री गणेशा 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 गणपति बाप्पा मोरया थैंक यू একদম গ্রেট, গণপতি বাপ্পা মোরিয়া। আরেকটা প্রশ্ন আমার আসছে মাথায়, যে আগামী দিনে আর কোনো রিয়ালিটি শো এর মঞ্চে কি যাওয়ার ইচ্ছে আছে? আমার আর কোনো রিয়ালিটি শোর মঞ্চে আমি একদম মানে সকলের সামনেই বলছি, আর কোনো রিয়ালিটি শোর মঞ্চে আমার যাওয়ার ইচ্ছে নেই। আমি এই স্মৃতিটাকে আমার ভেতরে খুব মানে খুব স্পেশাল যত্নে লালিত যত্নে করতে চাও। রাখতে চাই। আমি আর কোনো রিয়ালিটি শোতে গিয়ে, কারণ আমি রিয়ালিটি শোর যে স্বাদ বা টেস্ট আমি অলরেডি পেয়ে গেছি। আমি দর্শকদের কাছে পৌঁছেছি, এবার আরো বৃহত্তর দর্শকদের কাছে আমি চেষ্টা করব যে অন্যভাবে পৌঁছানোর। আমার নিজের গান বা বিভিন্ন যদি কোনো ফিল্মের কোনো সুযোগ থাকে সেটা দিয়ে পৌঁছানোর চেষ্টা করব। কিন্তু আমি আর রিয়ালিটি শোতে আমি চেষ্টা করব না, বা কোনো ন্যাশনালের কোনো মঞ্চে আমি চেষ্টা করব না। এটা আপাতত আমার মাইন্ডসেট ওয়াইজ আমার ইচ্ছে নেই সেটা। আর বাড়ির লোক কি চাইছেন? বাড়ির লোক তো এই মতটা বোধহয় আমার মিলবে না বা কিছু। তো ওরা তো চাইবে যে ওকে এরপরে আচ্ছা এবার একটু ন্যাশনাল বা একটু হিন্দি হলে তো বেশ ভালো হয়। আমার কাছে অলরেডি অনেক মেসেজ আসছে, শান্তনু এবার কিন্তু একটু ইন্ডিয়ান আইডল বা কিছু। কিন্তু আমার মনে হয় যে আহ, আহ, এও একটু অন্যভাবে চেষ্টা করতে চাই। হ্যাঁ, অন্যভাবে একটু অন্যভাবে ভাবছি আমি। আমার মনে হয় আমার উপরে যদি দর্শকেরা বিশ্বাস রাখে তারা আশাহত হবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো থেকো তুমি, অল দ্য বেস্ট। খুব ভালো থেকো। আর ইটিভি ভারতের সকল দর্শককে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই। আর সকলে খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, ইটিভি ভারত, কলকাতা।